Okay. So, Assalamu alaikum to everyone. You all know that this is our sixth free live class of this new free course. And in this class, I'm going to talk about a practical way of speaking as well as practice conversation. অর্থাৎ আপনারা যারা ইংলিশ স্পিকিং এ দুর্বল কিভাবে স্পিকিংটাকে ডেভেলপ করতে পারেন। আপনি মোটামুটি বেসিক গ্রামার জানেন, আপনার টেন্সের স্ট্রাকচার জানা আছে, মডাল ভার্ব প্যাসিভ ভয়েসের ব্যবহারও মোটামুটি জানেন। কিছু একটা আমি যদি আপনাকে রিডিং পড়তে দেই সেটাও হয়তো আপনি পড়তে পারছেন, বা মোটামুটি দু একটা সেন্টেন্স লিখতেও পারেন। বাট যখনই আপনি স্পিকিং করতে যাচ্ছেন তখন আপনি ভয় পাচ্ছেন, একটার পর আরেকটা ওয়ার্ড আপনি নিয়ে আসতে পারছেন না, একটার পর আরেকটা সেন্টেন্স আপনি কারেক্ট ভাবে ইউজ করতে পারছেন না। সো স্পিকিং এর ফেয়ার বা ভয়টাকে কিভাবে দূর করা যায়, আজকের এই সম্পূর্ণ ক্লাসে লাস্ট পর্যন্ত থাকলে আপনি এটা দেখতে পারবেন। আমি কয়েকটা সার্টেন আইএলটিএস অর্থাৎ আইএলটিএস এক্সামে যে স্পিকিং টপিক গুলো থাকে, কিউ কার্ড যে টপিক গুলো থাকে, তার উপরে কিভাবে আপনি প্র্যাকটিক্যালি স্পিকিং করতে পারবেন কোনো ভয় ছাড়া, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া আপনি কোনো কিছু বাংলায় ভাবলে সেই কথাটাকে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে বলবেন, অর্থাৎ বাংলা টু ইংলিশ কনভারসেশন প্র্যাকটিসটা কিভাবে করতে হয়, এইটা আমি আপনাদেরকে দেখাবো। কারণ এইটা দেখা বা এটা জানা, এটা বোঝা অনেক বেশি দরকার, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, কনভারসেশন প্র্যাকটিসটা আমি একটু আপনাদেরকে করাবো বা দেখাবো, কারণ এটা অবশ্যই অবশ্যই আপনাদের দেখতে হবে। কারণ আমাদের মাতৃভাষা মাদার টাং বাংলা। প্রাইমারি লেভেলে আমরা যখন ইংলিশটা শিখি, যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে লিখতে পারি, ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে বলতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আশা করি স্পিকিং নিয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না আজকের এই সম্পূর্ণ ক্লাসটি করার পর। সো আজ হচ্ছে আমাদের সিক্সথ ফ্রি লাইভ ক্লাস। আমি প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে নিয়ে আসছি, যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেননি ইউটিউব চ্যানেল থেকে আপনারা করে নিবেন। আমার যে ইউটিউব চ্যানেল আছে সোহাগস ইংলিশ কেয়ার, সেখান থেকে করে নিবেন। তো দেখেন, আমরা একদম শুরু থেকে যদি আসি, স্পিকিং ক্লাস 01, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। ইংলিশে কিভাবে একটা প্রেজেন্টেশন দিতে হয়। দেখেন, আমি আপনাদের বলছি যে আমি কথা বলা শেখাবো, কিভাবে সার্টেন টপিকের উপর স্পিকিং বা প্র্যাকটিস করবেন সেটা আপনারা দেখবেন। আপনি যে টপিকের উপরেই কথা বলেন না কেন, যদি আপনার স্টার্টিংটা ভালো না হয়, আপনার ইন্ট্রোডাক্টরি পার্ট বা গ্রিটিংস এর পার্টটা যদি ভালো না হয়, আপনার ভিতরে যত ভালো কিছু থাকুক না কেন, শুরুতেই যদি আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায় বা ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার যে লিসনার অথবা আপনার যে এক্সামিনার আপনার সেই কথা আর শুনবে না, আপনার স্পিকিংটা ভালো হবে না। তো হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। যে কোনো একটা টপিকের উপর ইংলিশে কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে, অডিয়েন্সের সামনে কিভাবে আপনি স্টার্টিংটা করবেন, ইন্ট্রোডিউসটা দিবেন, আপনি কিভাবে আপনার গ্রিটিংসটা হবে, সেইটা এখানে কয়েকটা সিস্টেম দেওয়া আছে। অর্থাৎ একটা প্রেজেন্টেশন, একটা স্পিকিং শুরু করার কয়েকটা স্টার্টিং সিস্টেম আছে, এখানে তিনটা সিস্টেম দেওয়া আছে। আমি আগে এটা নিয়ে একটু কথা বলবো। এটা ভালোভাবে আপনারা ডেভেলপ করে ফেলবেন। এটা ভালোভাবে ডেভেলপ করতে পারলে হবে কি, কনফিডেন্টের সাথে আপনি ইংলিশে কথা বলা শুরু করতে পারবেন, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আপনার আসবে না। দেখেন, স্টার্টিং সিস্টেম 1 কি বলছে। প্রথমে আপনি সালাম দিবেন, যে আসসালামু আলাইকুম। দেন এইভাবে, গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ দিয়ে এখানে আপনার নামটা মেনশন করতে বলছে। আচ্ছা, এই যে গুড আফটারনুন লেখা, এখানে আপনারা মনে রাখবেন, এই গুড আফটারনুন আমরা কখন ব্যবহার করি, গুড মর্নিং আমরা কখন ব্যবহার করি, এইটাই অনেকে ভালোভাবে জানে না। যেমন দেখেন, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত যে কোনো সময়, মনে করেন আপনি একটা চাকরির ভাইবা ফেস করতে যাচ্ছেন, বড় একটা অডিটোরিয়ামে মানুষের সামনে কথা বলবেন, প্রেজেন্টেশন দিবেন। তো সকালের দিকে যদি হয়, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং বলতে হয় অ্যাজ এ গ্রিটিংস, দুপুর 12টা পর্যন্ত। এরপর দেখেন, দুপুর 12টার পর থেকে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা বলতে এটাকে বলা হয় গোধূলি লগ্ন পর্যন্ত, মানে সূর্য ডোবার আগ পর্যন্ত গুড আফটারনুন বলতে হয়। এখন আপনি বলতে পারেন, আমি কি বলছি, দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত। আহ এর ভিতরে আরেকটা শব্দ আছে নুন। নুন মানে দুপুর, তাই না? মনে করেন আপনি দুপুর 2টায় একটা ভাইবা ফেস করছেন, বা একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, বা ইংলিশে কথা বলছেন, একটা ভিডিও তৈরি করছেন, দুপুর 12টা, 1টা, 2টা, 3টা এরকম টাইমে। তো আপনি বলছেন যে গুড নুন টু এভরিওয়ান। এই গুড নুন কিন্তু বলা যায় না, এটা মনে রাখবেন। নুন মানে দুপুর, এটা একটা শব্দ, একটা ওয়ার্ড। বাট গুড নুন কোনো গ্রিটিংস এর ভাষা না, কোনো ওয়ার্ড না। গুড নুন বলে কোনো কিছু নেই বা হয় না। গুড মর্নিং না হলে গুড আফটারনুন, অর্থাৎ দুপুর 12টার পরে
একটা দুইটা তিনটায়ও যদি আপনি একটা জায়গায় ভাইবা ফেস করেন, টিচারদের সামনে কথা বলেন, প্রেজেন্টেশন দেন, একটা ভিডিও তৈরি করেন, একটা মিটিং এ বসেন, তখন আপনি সবার সামনে যখন কথা বলবেন, গুড নুন দিয়ে বলবেন না, গুড আফটারনুন বলবেন। নুন মানে দুপুর, এটা একটা ওয়ার্ড ঠিক আছে, বাট গুড নুন বলে কিছু হয় না। আবার আমার বেশিরভাগ অনলাইনের ক্লাসগুলো আমি রাতে নিয়ে থাকি, আপনারা প্রত্যেকে এই ক্লাসগুলো করছেন দেখছেন, আমার পেইড কোর্সের স্টুডেন্টরা প্রচুর প্রেজেন্টেশন দেয়, প্রচুর স্পিকিং করে আমার সাথে। তো সেখানে একটা টপিকের উপর আমি যদি তাদেরকে স্পিকিং করতে বলি, কথা বলতে বলি, আহ অনেকে গুড নাইট বলে শুরু করে, যে গুড নাইট স্যার, আই এম অমুক, আই উড লাইক টু টক অ্যাবাউট অন দিস টপিক। সো গুড নাইট আবার বলা যায় না, গুড নাইট দিয়ে কোনো কিছু শুরু করা যায় না। গুড নাইট একটা বিদায়ের ভাষা, গুড নাইট দিয়ে কোনো কিছু ইন্ট্রোডিউস করা যায় না বা শুরু করা যায় না। অর্থাৎ সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো বিষয়ের উপর আপনি যখন মিটিং করবেন, বিদেশিদের সাথে কথা বলবেন, বায়ারদের সাথে কথা বলবেন, ক্লায়েন্টদের সাথে কথা বলবেন, আপনি একটা জায়গায় প্রেজেন্টেশন দিবেন, স্পিকিং টেস্ট দিবেন, সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত, রাত 10টা বা 11টায় যদি কোনো একটা মিটিং করেন, তার সাথে কথা বলেন, এই গ্রিটিংস এর ওয়ার্ড হিসাবে গুড নাইট কেউ বলবেন না, গুড ইভিনিং বলবেন। আবারও বলছি, গুড মর্নিং ব্যবহার করা যায় সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গুড আফটারনুন ব্যবহার করা যায়, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং ব্যবহার করে কথা শুরু করতে হয়। নুন এবং নাইট এই দুইটা দিয়ে কিন্তু শুরু করা যায় না বা ব্যবহার করা, গুড নাইট দিয়ে শেষ করা যেতে পারে, গুড নাইট একটা বিদায়ের ভাষা, গুড নাইট দিয়ে কোনো কিছু শুরু করা যায় না। আমি কি এতটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? যতটুকু বললাম এই পর্যন্ত, যে কথাগুলো বললাম, ক্লিয়ার কথাটা? জি স্যার, হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে। এগুলো জানতে হবে, এই ইনফরমেশন গুলো রাখা, এই ইনফরমেশন গুলো রাখতে হবে, এগুলো জানতে হবে। আপনি যেখান থেকে ইংলিশ শেখেন, যার কাছেই শেখেন, এত ডিপলি অ্যানালাইসিস বা ডিসকাস কেউ করবে না আপনার সাথে। আপনি এই ক্লাসগুলো করে যান, আপনাকে তো এই ক্লাসগুলোর জন্য কোনো টাকা দিতে হচ্ছে না। আপনার মনে থাকবে আমার কথা, যে এরকম একটা লোক ছিল, এইভাবে কথা বলছিল বা ল্যাঙ্গুয়েজটা শেখাইছিল। তো এইবার দেখেন, এখানে বলছে হাউ আর ইউ, এবার দিস ইজ দিয়ে বলছে, এই দিস ইজ না বলে আপনি বলতে পারেন আই অ্যাম মিস্টার সোহাগ, অথবা আপনি বলতে পারেন দিস ইজ মিস্টার সোহাগ, অথবা আপনি বলতে পারেন যে মাই নেম ইজ মিস্টার সোহাগ। এই এই তিনটা ভাবে আমরা বলি না? তো আই অ্যামটা বেশি বলে, অথবা মাই নেম ইজ। কিন্তু দিস ইজ কখন বলে জানেন? দিস ইজ কখন বলে জানেন? যখন আপনি কারোর সাথে কথা বলছেন বা কারোর সামনে কথা বলছেন, যে আপনাকে ঠিকভাবে দেখতে পারছে না। মনে করেন অনেক বড় একটা হল রুমে, একটা অডিটোরিয়াম রুমে আপনি কথা বলছেন, যেখানে সবাই আপনাকে দেখতে পারছে না, দুই পাশে হয়তো পর্দা দেওয়া আছে, সেখান থেকে কেউ কেউ দেখছে আপনাকে। এরকম জায়গায় দিস ইজ বলা যায়। মনে করেন বড় একটা ওয়াজ মাহফিল, বড় কোনো বক্তা আসলো, মিজানুর রহমান আজহারি বা কেউ, এরকম কোনো পার্সন যদি আসে, একটা বড় মাহফিল যদি হয়, মেইন যে বক্তা তাকে কি একদম সবাই দেখতে পারে? দর্শক শ্রোতা যারা থাকে সবাই কিন্তু দেখতে পারে না। তো এইরকম কোনো পজিশনে, এরকম কোনো সিচুয়েশনে যদি আপনি ইংলিশে স্পিচ দেন, কথা বলেন, যেখানে সবাই আপনাকে দেখতে পারছেন না, বাট আপনার কথাটা শুনতে পারতেছে, সেই জায়গাটাতে দিস ইজ বলাটা মানে পারফেক্ট হয় আর কি। অথবা দিস ইজ বলা যায় যখন ফোন কলে কথা বলা হয়, যেমন একজন ফোন করলো, হু আর ইউ, হ্যাঁ, সো দিস ইজ মিস্টার সোহাগ, এরকম বলা যায়, আই অ্যাম না বলে। এইভাবে জাস্ট যে জায়গাটাতে আপনার অপোজিট পার্সনটা বা যাদের সাথে আপনি কথা বলছেন তারা ঠিকভাবে আপনাকে দেখতে পারছে না, জাস্ট শুনতে পারছে, এইরকম কোন সিচুয়েশনে দিস ইজ ব্যবহার করা যায়। এছাড়া যে কোনো টাইমে আপনি আপনার পরিচয় দেওয়ার জন্য আই অ্যাম অথবা মাই নেম ইজ এটা বলতে পারেন। এই ব্যাখ্যাটাও কেউ আপনাকে দিবে না, এই যতটুকু আমি বললাম। তো দেখেন, ফার্স্ট, এরপর বলছে আইড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর স্যার, ব্রাদার, এগুলো আপনি বলবেন। এখানে উড লাইক টু থ্যাংক কেন বলতে হবে? আমি ধন্যবাদ দিতে চাই। দেখেন, ওয়ান্ট মানে কিন্তু চাওয়া, কিন্তু এই ওয়ান্ট শব্দটা একটা ইনফর্মাল ওয়ার্ড। আমরা অনেকে বলি যে নাও আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দিস টপিক। ওয়ান্ট মানে ব্যক্তি নিজের ইচ্ছা দ্বারা জোর করে কোনো কিছু চাওয়া বা বলা, এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। ওয়ান্টের পরিবর্তে ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, পলাইটলি কোনো কিছু চাওয়া বোঝাতে উড লাইক টু এর ব্যবহার করতে হয়। অর্থাৎ আপনারা ওয়ান্ট ব্যবহার করবেন না, আপনারা অলওয়েজ উড লাইক টু ব্যবহার করবেন। আবারও বলছি, তাহলে একটা পলাইটনেস ক্রিয়েট হয়, কারো অনুমতি নিয়ে কোনো কিছু বলতে চাওয়া বোঝায়। যে ফার্স্ট, আইড লাইক টু থ্যাংক, আমি ধন্যবাদ দিতে চাই, মাই অনারেবল স্যার, ফর গিভিং। ফর এর পর ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকলে তার সাথে আইএনজি হয়। এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। এখানে প্রেপোজিশন রিলেটেড যে ওয়ার্ড, দেখেন এই যে ফরটা কি একটা প্রেপোজিশন না? এরপরে যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকে, আইএনজি হয়।
টু বাদে যে কোনো প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকলে তার সাথে আইএনজি হয়, ফর, ওয়ান, অফ, টু বাদে। সো এবার কি বলছে তাহলে দেখেন, ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল স্যার ফর গিভিং মি সাচ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। অর্থাৎ কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সামনে আমি আমার স্যারকে ধন্যবাদ দিতে চাই। টুডেইস টপিক ইজ, এখানে টপিকের নাম বলে আপনি প্রেজেন্টেশনটা শুরু করলেন। এটা হচ্ছে স্টার্টিং সিস্টেম ওয়ান। অর্থাৎ এই সিস্টেমগুলো যদি আপনারা দেখে রাখেন এবং এটা যদি আপনারা একটু মেমোরাইজ করতে পারেন, মুখস্থ করতে পারেন, তাহলে বেনিফিটটা কি জানেন? বেনিফিটটা হচ্ছে আমরা ইংলিশে কথা বলতে গেলে শুরুতেই অনেকে গ্রামাটিক্যাল মিস্টেক করে ফেলি, তখন আর আমার এক্সামিনার, আমার টিচার, আমার যে শুনছে সে আর শোনার মানসিকতা হারিয়ে ফেলে, শুনতে চায় না। তো শুরুটা যদি ভালো হয় ভিতরটাও অনেক ভালো হয়, তো শুরুটা খারাপ হয়ে গেলে সবকিছু খারাপ হয়ে যায়। এই জন্য এটা যদি একটু মুখস্থ রাখা যায়, এখানে গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার আর সম্ভাবনা থাকে না। এরপরে দেখেন বলছে স্টার্টিং সিস্টেম টু, বলছে ডিয়ার স্যার, আই এম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি, গুড ইভিনিং, হ্যাঁ, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। তাহলে এই ধরনের একটা স্টার্টিং সিস্টেমও আপনি ব্যবহার করতে পারেন। আশা করছি আপনারা সম্পূর্ণরূপে সুস্থ আছেন শারীরিকভাবে এবং মানসিকভাবে। দেন আই অ্যাম, এখানে আপনার নামটা মেনশন করলেন। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আমি আনন্দিত আপনাদের সাথে থাকতে পেরে। আই ফিল গ্ল্যাড, আমি আনন্দিত। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক, আমি এখন শুরু করতে যাচ্ছি আলোচনা আজকের টপিকের উপর। দ্য টপিকস নেম ইজ, এখানে আপনার টপিকের নামটা আপনি মেনশন করলেন। সো এইভাবেও আপনি একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে পারেন, যেটা আপনার পছন্দ। আপনি সবগুলোই শিখে রাখবেন, আপনি বিভিন্ন টাইমে এক একটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনি প্রফেশনাল হতে পারবেন। সবগুলো শেখাটাই বেটার, আপনাকে যে একটা শিখতে হবে এরকম না কিন্তু। এরপর স্টার্টিং সিস্টেম থ্রি কি বলছে দেখেন, ইন দ্য ভেরি বিগিনিং মাই হার্ট ইজ থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। বলছে শুরুতে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ দিতে চাই মডারেটর বা স্যার বা ব্রাদার যাই বলেন না কেন, আমাকে সুযোগ দেওয়ার জন্য কিছু কথা বলার আপনাদের সামনে। তাহলে এইটা আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ, এখানে আপনার নামটা বললেন। এইবার দেখেন একটা বাক্য আছে, এই যে স্কাই কালার দিয়ে আমি এখানে হাইলাইট করে রাখছি, কি বলছে এখানে দেখেন, অলমোস্ট অল দ্য স্পিকার্স হ্যাভ অলরেডি ডিসক্রাইব দ্য সিলেক্টেড টপিক, নাও আই অলসো ওয়ান্ট টু অ্যাড সাম নিউ আইডিয়া অন দ্য টপিক মাই ফ্রেন্ডস। এটা বলে আপনি প্রেজেন্টেশনটা শুরু করলেন। এই যে সেন্টেন্সটা দেখছেন যে অলমোস্ট অল দ্য স্পিকার্স হ্যাভ অলরেডি ডিসক্রাইব, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। কেন ব্যবহার করা হয়েছে জানেন? মনে করেন আমি আপনাকে বললাম যে এই টপিকটার উপর আপনারা প্র্যাকটিস করবেন, আগামীকাল আমার সামনে প্রেজেন্টেশন দিবেন। অর্থাৎ আমার ক্লাসে 30 জন স্টুডেন্ট আছেন, প্রত্যেকেই এই সেম টপিকের উপর কথা বলবেন। তো অ্যান্সার গুলো সেম হয়ে যাবে না? তো 10 জন 15 জন কথা বলার পর একজন এসে যদি এই ধরনের একটা সেন্টেন্স ব্যবহার করে, তাহলে তার প্রেজেন্টেশনটা অনেক স্ট্যান্ডার্ড হয়। যে অলমোস্ট, অর্থাৎ ইতিমধ্যে প্রায় সব স্পিকার এই টপিকের উপর অনেক কিছু বলেছে বা বর্ণনা করেছে, আমি এখন নতুন কয়েকটা কথা এর সাথে যুক্ত করতে চাই, অ্যাড করতে চাই। অর্থাৎ একটা সেম টপিকের উপর যখন অনেকজন অনেকজন প্রেজেন্টেশন দেয়, তারপর এই এই ধরনের সেন্টেন্স যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার গ্রিটিংসে সেই টপিকটার উপর প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেশনটা আরো স্ট্যান্ডার্ড হয়। আপনার যে এক্সামিনার থাকে সে বুঝতে পারে যে না, এর ভিতরে ক্রিয়েটিভ কিছু আছে, সে নিজের মতো করে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছে, এটা রিয়েল প্রেজেন্টেশন হচ্ছে। এই হচ্ছে বিষয়। এই ধরনের কিছু সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে। তো এইভাবে কিভাবে একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে হয় আপনারা বুঝতে পারছেন। আমার লেখা যে বইটা আছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, আজকে অনেকগুলো বই চলে গিয়েছে, আপনারা অনেকে অর্ডার করেছেন। সেই বইটার চ্যাপ্টার 36 চ্যাপ্টারে এই স্পিকিং এর বিষয়গুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করা আছে। এই যা যা দেখছেন এগুলো সবই আমার লেখা বইটাতে এক জায়গায় গোছানো পদ্ধতিতে আপনারা পাবেন। এখানে যে ফ্রি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে পিডিএফ দিচ্ছি, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল পিডিএফ, এক একটা আলাদা আলাদা পিডিএফ, বাট একটা বইতে গোছানো পদ্ধতিতে এক জায়গায় সবকিছু আছে। এরপর দেখেন ফিনিশিং সিস্টেম, কিভাবে একটা প্রেজেন্টেশন আপনারা শেষ করবেন। দেখেন বলছে দ্যাটস অল অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং, এই সময়ের ভিতর আমার জায়গা থেকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ উইথ পেশেন্স, ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। পেশেন্স মানে ধৈর্য। আই হোপ, আমি আশা করছি, দ্য কনভারসেশন উইল হেল্প আস ইন আওয়ার ফিউচার লাইফ, উই উইল মিট with another same interesting topic again. Stay well till then, আল্লাহ হাফেজ। এটা বলতে পারেন। আরেকটা ফিনিশিং সিস্টেম এখানে দেওয়া আছে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট।
সো এইভাবে আপনি একটা প্রেজেন্টেশন দিতে পারেন, মানে শেষ করতে পারেন। সো এইভাবে আপনারা স্টার্টিং সিস্টেমটা কি হবে এবং ফিনিশিং সিস্টেমটা কি হবে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে ডেভেলপ করে ফেলবেন। দেখবেন আপনি যে কোনো টপিকের উপর কথা বলার ক্ষেত্রে কথা বলার শুরুতে অনেক ভালো একটা কনফিডেন্ট আপনারা গ্যাদার করতে পারবেন, কনফিডেন্ট পাবেন। আমি এই পিডিএফ ফাইল আপনাদেরকে প্রোভাইড করব, আমি পাঠিয়ে দিব। এরপর দেখেন, আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, প্রেজেন্টেশনে সবার আগে যে প্রেজেন্টেশনটা আপনাকে শিখতে হবে, যে স্পিকিংটা শিখতে হবে, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। আপনি একটা আইএলটিএস স্পিকিং টেস্ট দিতে যান, অথবা আপনি আপনার ইউনিভার্সিটিতে ভাইবা ফেস করেন, আপনি একটা চাকরির জন্য, একটা জবের জন্য আপনি ভাইবা ফেস করেন, বা যে কোনো একটা জায়গায় প্রেজেন্টেশন দেন, দ্যাট ইজ দ্য কমন টপিক, ইন্ট্রোডিউস ইউর সেলফ ব্রিফলি। অর্থাৎ আপনার সম্পর্কে কথা বলা, আপনি আপনি কি করেন, আপনি কোন জায়গায় থাকেন, আপনার ড্রিম কি, আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, আপনি কে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, দ্যাট ইজ অল অ্যাবাউট ইউর সেলফ, তাই না? সো এই জায়গাটাতেও আমরা অনেক ভুল করি, আমরা নিজের সম্পর্কে কথা বলি বা প্রেজেন্টেশন দেই, বাট গ্রামাটিক্যাল কিন্তু অনেক মিস্টেক হয়। এটা আমি এখন আপনাদের করাচ্ছি না, বাট এটা এই জন্য দেখাচ্ছি, এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে ইন্ট্রোডিউস ইউর সেলফের উপর, ডিটেলসে লেখা আছে। এই অ্যান্সারটার জায়গায় আপনারা যদি আপনাদের ইনফরমেশন গুলো প্রোভাইড করে এরকম একটা প্রেজেন্টেশন প্র্যাকটিস করতে পারেন, এবং এটা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি যখন ইন্ট্রোডিউস করবেন নিজেকে, ইন্ট্রোডিউস ইউর সেলফের উপর যখন আপনি কথা বলবেন, কেউ যখন আপনাকে বলবে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনি কোনো, সব থেকে বড় কথা যেটা, গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া ইংলিশে কথা বলতে পারবেন। অর্থাৎ এখানে নিট অ্যান্ড ক্লিন ভাবে একটা প্রেজেন্টেশন সুন্দরভাবে সাজানো আছে একজনের ইনফরমেশনের উপর। আমি এটা আপনাদের পাঠিয়ে দিব। এখানে আপনাদের ইনফরমেশন গুলো ইউজ করে যদি একটা প্রেজেন্টেশন আপনারা রেডি করতে পারেন, তাহলে আপনাদের ফিউচার লাইফের জন্য, যে কোনো জায়গায় নিজেকে পরিচয় দেওয়ার জন্য অনেক বেটার হবে। এখানে এই পদ্ধতিটা ফলো করলে, বা এই যে সেন্টেন্স গুলো লেখা আছে, এই সেন্টেন্স গুলো ফলো করে যদি আপনি আপনার মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, ইট উইল বি বেটার ফর ইউ। কারণ আমি দেখেছি অনেকেই বিভিন্ন জায়গায় ভাইবা নিতে গিয়ে, আমি দেখেছি অনেকেই এই ইন্ট্রোডাকশনটাই দিতে পারে না, নিজের সম্পর্কেই 5 লাইন কথা বলতে পারে না, গ্রামাটিক্যাল অনেক মিস্টেক হয়। তো সেইটা আপনাকে করতে হবে। আমি কি আপনাদের এই জায়গাটা বোঝাতে পারলাম আমি কি বলছি? এখানে যেটা দেখালাম, আমি পিডিএফ দিলে আপনারা এটা পড়ে ফেলবেন, এটা আপনাদের ভালোর জন্যই আমি বলছি। ঠিক আছে? প্রত্যেকে এগুলো পড়বেন, প্রত্যেকে এগুলো দেখবেন, ডেভেলপ করবেন। ওকে। আপনারা কি, আপনারা এখানে অনেকেই আছেন, অনেক অনেক টিচারের কাছে হয়তো অলরেডি পেইড কোর্স করেন বা করছেন বা করেছেন, কার কাছে করেন বা করেছেন আমি জানতে চাচ্ছি না, বাট আমি ফ্রিতে যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কি আমার কোনো লুকোচুরি আছে বলেন তো? আমি আমার কাছে যা আছে আমি কিন্তু সবকিছুই আপনাদের দিয়ে দিচ্ছি বা দেখাচ্ছি, এবং ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। এবং আমি কতটা পরিশ্রম করে পড়াই, এটা আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন তারা জানেন। তারা কি একটু বুঝতে পারেন বা বোঝেন যে কতটা ডেডিকেশনের মাধ্যমে আমি আপনাদের এই ক্লাসগুলো নিচ্ছি, এই ফ্রি ক্লাসগুলো? হ্যাঁ, যা- যারা 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 রেগুলার ফ্রি ক্লাসগুলো করছেন তারা এটা অনুধাবন করতে পারবেন। তো আপনাদের যদি শেখার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, এবং আমাকে যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আপনারা এগুলো প্রত্যেকেই ডেভেলপ করার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো কিছু আসবে আপনার থেকে। তাহলে 1 নম্বর প্রেজেন্টেশন কি? ইন্ট্রোডিউস ইউর সেলফ। আমি এটা করালাম না, কারণ এটা অ্যাজ ইউজুয়াল প্রেজেন্টেশন। তো এখানে এটা কেন দিলাম, এটা আপনারা একটু আপনাদের ইনফরমেশন গুলো যেটা করবেন, তাহলে দেখবেন আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হবে না। এরপর প্রেজেন্টেশন হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস, ফিউচার অ্যাক্টিভিটিস, যেটা আমি একদম ফার্স্ট ক্লাসেও দেখিয়েছি, আমার থার্ড ফ্রি লাইভ ক্লাসেও দেখিয়েছি। অর্থাৎ এইটার উপর প্রতিদিন একটা ডায়েরি লিখতে হয়, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা অনেক দ্রুত আসে। আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন। অ্যাজ ইউজুয়াল আমরা ইংলিশে যে ধরনের স্পিকিং করি, বা একজনের সাথে আরেকজন যখন ইংলিশে কনভারসেশন বা কমিউনিকেশন করে, মূলত এই 3টা টেন্সের উপর ভিত্তি করেই করে থাকে। ইংলিশে 12টা টেন্স আছে না, 12টা টেন্স পড়ে বোঝা বাড়ানোর দরকার হয় না। 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর সবগুলো কিন্তু অ্যাক্টিভ স্ট্রাকচার না। কোনগুলো বেশি অ্যাক্টিভ? ওই যে বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এই 3টা টেন্স বেশি করে প্র্যাকটিস করতে হয়। আপনি প্রতিদিন কি করেন সেই কাজগুলো একটা খাতায় লেখেন, সাবজেক্টকে আমি, এবার আমি যে কাজটা করি সেই ভার্বটা আমাকে লিখতে হবে। রেগুলার যে কাজটা করি তাহলে সেটা প্রেজেন্ট ফর্মে আমাকে লিখতে হবে। আমি গতকাল কি করেছিলাম সেইটার একটা প্রেজেন্টেশন, শর্ট প্রেজেন্টেশন আপনি তৈরি করেন। আপনার আগামীকালকের পরিকল্পনা কি, আগামীকাল কি করবেন, তার উপর ফিউচার টেন্স দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করেন। এটা আমি আপনাদের থার্ড ক্লাসে দেখিয়েছিলাম, আজকে আর বলবো না। তো যারা
করেননি তারা সেখান থেকে দেখে নিবেন। অর্থাৎ প্রথম প্রেজেন্টেশন কিসের উপর করতে হবে আপনাকে? ইন্ট্রোডিউস ইউরসেলফ। এগুলো যারা পেইড কোর্সে আসবেন আপনাদেরকে আমি ডিটেলসে ধরে ধরে সবকিছু করাবো, এখানেই আমি চর্চা করাবো, এই ক্লাসের ভিতরেই চর্চা করাবো। তাহলে সেকেন্ড প্রেজেন্টেশন কি? বাট সবাই তো আর পেইড কোর্সে আসতে পারবেন না, আসবেন না। তাহলে যারা আসবেন না তারা যাতে নিজের মতো করে একটু ডেভেলপ করতে পারে সেই ওয়েটা আমি বলে দিচ্ছি, সেই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, যেটা কেউ বলবে না। সেকেন্ড প্রেজেন্টেশন কি? আমি আবারও বলছি, ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস, ফিউচার অ্যাক্টিভিটিস। অর্থাৎ প্রতিদিন কি করেন, গতকাল কি করেছিলেন, আগামীকাল কি করবেন, এই তিনটা টপিকের উপর আপনারা কিছু লেখার চেষ্টা করবেন, রেগুলার লেখার চেষ্টা করবেন। দেখবেন ল্যাঙ্গুয়েজটা কত দ্রুত আপনার কাছে সহজ মনে হয়। কারণ এই টাইমের পরিবর্তন করে না লিখলে কখনো ভাষার ডেভেলপমেন্ট আসবে না। তাহলে এই হচ্ছে আমার 2 নম্বর কথা। এবার আমি যে বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো, সেই বিষয়টি হচ্ছে, আমরা যদি সার্টেইন একটা আইএলস কিউ কার্ড স্পিকিং টপিক ফেস করি, আমরা ইংলিশে কথা বলতে পারবো কিনা, প্রেজেন্টেশন দিতে পারবো কিনা। এইবার মেইন যে কথাটা আমি সেইটা বলবো, আমার কথাগুলো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, তাহলে অনেক কিছু নিতে পারবেন। ক্লাস তো অনেক জায়গায় করছেন, অনেক টিচারের কাছে আরো করবেন, পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। বাট এই কথাগুলো কেউ আপনাকে বলবে না, যেটা রিয়েলিটি। সেটা কি? কয়েকটা কথা একটু বলবো, আমি আগে পড়াচ্ছি না, আমার কথাগুলো একটু ধৈর্য ধরে শুনবেন। আমি রিকোয়েস্ট করছি 10 মিনিট থাকেন, কথাগুলো ভালো না লাগলেও শোনেন, দেখবেন এটা আপনার জন্য অনেক কাজে দিবে। সেই কথাটা হচ্ছে, যারা স্পিকিং এ দুর্বল, খুব ভালোভাবে বুঝবেন, ইংলিশ স্পিকিং আপনারা যারা ডেভেলপ করতে চান, আমরা পারি না কেন? আমরা গড়পড়তায় গ্রামেটিক্যাল স্ট্রাকচার পড়ি, আমরা মনে করি আমি একটা সেন্টেন্স তৈরি করতে পারি না, আগে টেন্স পড়ি, গ্রামার পড়ি, ভোকাবুলারি পারি না, ভোকাবুলারি পড়ি, সবকিছু ভালো করে শিখি, তারপর কথা বলবো। এই ধারণাটা যারা নিয়ে রাখেন তারা কোনোদিনও কথা বলতে পারবেন না। আপনাকে কথা বলা শুরু করতে হবে, ইনস্ট্যান্ট স্পিকিং শুরু করতে হবে। সেটা কিভাবে করবেন আমি বলছি। তো একটা বিষয় মনে রাখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার 2টা ওয়ে আছে। আবারও বলছি, ইংলিশে বিশেষ করে স্পিকিং ডেভেলপ করার জাস্ট 2টা পদ্ধতি আছে, অন্য কোনো কিছু না। 1 নম্বর পদ্ধতি হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কনভারসেশন বা কমিউনিকেশন করা। 2 নম্বর পদ্ধতি হচ্ছে সার্টেইন টপিকের উপর স্পিকিং করা বা প্রেজেন্টেশন দেওয়া, যেটা আইএলস স্পিকিং টেস্টে হয়ে থাকে। নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কমিউনিকেশন করা অনেক সময় হয় না। ক্যাম্বেলি, ক্লাপিঙ্গো, এই ধরনের কিছু অ্যাপ আছে যেগুলো পেইড করে করতে হয় ইউএসএ, ইউকে বা অস্ট্রেলিয়ান পিপলদের সাথে কনভারসেশন করতে গেলে। এছাড়া বর্তমানে এআই আসছে, এই যে জেমিনাই বা চ্যাট জিপিটি, এছাড়া আরো অনেকগুলো এআই অ্যাপ আসছে যার মাধ্যমে ইংলিশে আপনি প্র্যাকটিস করতে পারেন। বাট এআই এর সাথে প্র্যাকটিস করা বা রোবটের সাথে প্র্যাকটিস করা, এটা কি অতটা ফ্রুটফুল হয় বা অতটা এনার্জেটিক হয়? একটু ভেবে দেখবেন তো। হয় না, এটা সবাই করতে পারে না, বা এক 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 2 দিনের জন্য করে, তারপর আর করে না, এরকমই কিন্তু হয়। সো 1 নম্বর ওয়ে বলছি যে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কমিউনিকেশন করা, এটা করতে গেলে ডলার পে করে করতে হয়, ক্যাম্বেলি, ক্লাপিঙ্গো এই ধরনের অ্যাপ দিয়ে করা যায়, তো যেটা সবার পক্ষে সম্ভব হয় না। তাহলে এছাড়া আমরা কি করি, আমরা বলি না যে আমি গ্রামার পারি, গ্রামার বুঝি, বা মোটামুটি পড়তে পারি বা লিখতে পারি, কিন্তু আমি কথা বলতে পারি না, আমি স্পিকিং করতে চাই, আমি একটু প্র্যাকটিস করতে চাই, আমাকে প্র্যাকটিস গ্রুপে যুক্ত করুন, আমাকে ল্যাঙ্গুয়েজ ক্লাবে যুক্ত করুন, যেখানে স্পিকিং চর্চা করা হচ্ছে সেখানে আমাকে যুক্ত করুন। আপনারা বলেন না, আপনি সেখানেই তো আসতে চান, তাই না? তো মনে করেন একটা, আমি বললাম যে ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, আপনারা জয়েন করেন। এখন আপনি জয়েন করলেন, ওই গ্রুপগুলোতে কেমন প্র্যাকটিস হয়? যেমন আপনি বলছেন হাই, একজন বলছে হ্যালো, আরেকজন বলছে হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, সে চলে গেল, আরেকজন এসে ওই হাই দিল, ওই সেম কথাগুলোই আপনি বলছেন। তাহলে ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে? এছাড়া কি করা যায়, মোবাইলে দেখবেন বিভিন্ন ফ্রি অ্যাপ পাওয়া যায় কিন্তু, অ্যান্ড্রয়েড ফোন, আইফোনে, ওই যে হ্যালো ইংলিশ, বার্ডি টক, ফ্রি ইংলিশ, এপিসোডেন, ফ্রি ফর টক, এই ধরনের কিছু অ্যাপ বা ওয়েবসাইট আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন ইংলিশ, ইনস্ট্যান্ট ইংলিশ প্র্যাকটিসের জন্য। বাট এই অ্যাপগুলো ব্যবহার করে যারা কথা বলেন, অর্থাৎ যেগুলো ফ্রি অ্যাপ, প্লে স্টোর থেকে পাওয়া যায় বা বিভিন্ন ওয়েবসাইট, এইগুলো ব্যবহার করে যারা ফ্রিতে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করেন, দেখবেন অনেকেই আসেন করেন, দেখবেন আপনার অপোজিট পার্সনটা, মানে যার সাথে আপনি কথা বলছেন, সে হয় ইন্ডিয়ান, না হলে পাকিস্তান, না হলে ভিয়েতনাম, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপিন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই ধরনের কোনো কান্ট্রি বা রিজিয়নের লোক, যে আপনার মতো ইংলিশে দুর্বল, তার ফ্রি টাইমটা কাজে লাগায় সে প্র্যাকটিস করতে আসছে। অর্থাৎ একটা দুর্বল পার্সনের সাথে যখন আপনি কথা বলছেন, তখন কি অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে? আসে না। একটা সার্টিন জায়গায় আপনি আটকে থাকবেন। তার সাথে আপনি কি কথা বলতে পারেন? যে হ্যালো ব্রো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট, হুইচ ইজ ইউর ফেভারিট ফুটবল টিম। হ্যাঁ, কথা বললেন, ফোনটা কেটে গেল,
আরেকজন ধরলো, আরেকজনের কাছে ইনস্ট্যান্ট কল দিলেন, ওই সেম কথাগুলোই বলছেন। তো ওইভাবে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা হয় না, একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর আটকে থাকতে হয়। আমি দেখেছি আমার পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো ফ্লুয়েন্ট স্পিকার, মানে ইংলিশে ভালো ফ্লুয়েন্সি তাদের আছে, কারণ তারা প্র্যাকটিস করছে। কিন্তু যখন একটা নতুন টপিকের উপর আমি তাকে কথা বলতে বলছি, তখন আর সে পারছে না। আমি যদি আপনাকে একটা টপিক দিয়ে বলি, কুড ইউ প্লিজ টেল মি হাউ ক্যান উই কিপ ইন আওয়ার গুড হেলথ, কিভাবে আমরা আমাদের ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারি, ইংলিশে আপনি বলতে পারবেন? সে আর প্রেজেন্টেশন দিতে পারে না। সে ওই ইনস্ট্যান্ট একজনের সাথে আরেকজন যে শর্ট কনভারসেশন সেটা করতে পারছে, বাট সার্টেন একটা টপিকের উপর কথা বলতে গেলে সে আর পারছে না, কারণ তার ভোকাবুলারি জানা নেই, সেন্টেন্স স্ট্রাকচার জানা নেই। সে যেভাবে ইংলিশটা প্র্যাকটিস করে সেটা হচ্ছে গতানুগতিক ধারায় প্রতিদিন সেম কথাগুলো, সেম সেন্টেন্স গুলো ব্যবহার করে। তার মানে তার ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু আসতেছে না। তো এই প্রবলেমটা এখানে হয়ে থাকে। তাহলে আরেকটা ওয়ে আছে হচ্ছে এই টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। মনে করেন এখানে একটা টপিক আছে, পিকনিক আই এনজয়েড। এই টপিকটা কি? আপনারা এখানে এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন পিকনিক করেনি। আপনার শৈশব থেকে শুরু করে এই বড় এখনো পর্যন্ত অ্যাডাল্ট এইজ পর্যন্ত জীবনে কোনো না কোনো দিন আপনি পিকনিক করেছেন। আপনার স্কুলে হোক, কলেজে হোক, আপনার জবের ক্ষেত্রে হোক, আপনার কলিগসদের সাথে হোক, ব্যাচমেটদের সাথে হোক, ক্লাসমেটদের সাথে হোক, ফ্যামিলি মেম্বারসদের সাথে হোক। যদি কোনোদিন আপনি একটা পিকনিক করেন, তার যদি কোনো মেমোরেবল ইভেন্ট, স্মরণীয় কোনো ঘটনা আপনার থাকে, সেটা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। আপনি কি করতে পারবেন? এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, যেমন ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, আপনি কবে একটা পিকনিকে গিয়েছিলেন? ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন? হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, সেখানে বা স্পটে পৌঁছানোর পর আপনি কি করেছিলেন? ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, কখন লাঞ্চ করেছিলেন? হোয়াট ওয়ার দ্যার ইন দ্য ফুড আইটেমস, সেখানে খাবারের আইটেমগুলো কি ছিল? হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার, মানে কোন ধরনের রিক্রিয়েশনাল মানে কালচারাল মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সেখানে হয়েছিল বা আপনি পারফর্ম করেছিলেন? ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম, কখন বাড়ি ফিরেছিলেন? এই যে কয়টা, 7টি কোশ্চেন এখানে আছে। এই 7টি কোশ্চেনের প্রপার অ্যান্সার কি আপনি দিতে পারবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া? ভাবেন তো, সাবজেক্ট সঠিক ভার্বের ফর্ম ব্যবহার করে, তাহলে আপনার প্রেজেন্টেশন হয়ে যাবে। আপনি 7টি কোশ্চেনে জাস্ট 7টা সেন্টেন্স লেখেন ছোট ছোট, তাহলেও হবে। বাট সেটা কি আপনি করতে সক্ষম? যদি সক্ষম হন, তাহলে আপনি ইংলিশ পারবেন। আর যদি না পারেন, যদি গ্রামেটিক্যাল মিস্টেক হয়, যদি দুর্বলতা থাকে, যদি শব্দ ব্রেনে না আসে, তাহলে আপনি ইংলিশে দুর্বল। এই জায়গাটা যে ওভারকাম করতে পারবে, সে ইংলিশ এক্সপার্ট। অর্থাৎ যে কোনো নতুন টপিকের উপর কথা বলার সক্ষমতা আপনাকে নিয়ে আসতে হবে। কেন? বিভিন্ন টপিকের উপর প্র্যাকটিস করতে হবে। এক একটা টপিকের থিম, ব্যাকগ্রাউন্ড, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার এক এক রকমের হয়। যখন আপনি 8 থেকে 10টা টপিক ধারাবাহিকভাবে প্র্যাকটিস করছেন, আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে আমি এটা করাই, 8 থেকে 10টা টপিক ধারাবাহিকভাবে প্র্যাকটিস করছেন, আপনার ভোকাবুলারি অনেক এনরিচ হচ্ছে, আপনার রিডিং স্কিলের ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট হচ্ছে, রাইটিং এর ডেভেলপমেন্ট হচ্ছে। যে কোনো কোশ্চেনের অ্যান্সার ইনস্ট্যান্টলি আপনি ইংলিশে দিতে পারছেন। কেন? আমি আপনাকে শেখাই দিচ্ছি, আপনি একটা মেন্টরের অধীনে থেকে এই ডেভেলপমেন্টটা করছেন। মনে করেন এই যে একটা প্রেজেন্টেশন আছে না, এখানে একজনের একটা স্যাম্পল প্রেজেন্টেশন আছে এই পিকনিক সম্পর্কে, এইটা আমি আপনাকে 2বার 3বার 4বার পড়ে শোনাবো, এবং কিভাবে সেন্টেন্স গুলো অর্গানাইজ করা, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অ্যাকচুয়াল অর্থটা কি আমি বুঝাই দিব, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, বোঝানোর পর আপনি বাসায় গিয়ে, মানে আপনি বাসায় বসে 2বার 3বার এটা পড়বেন, একজনের একটা স্যাম্পল অ্যান্সার পড়ার পর এই কোশ্চেনের এগেইনস্টে নিজের ইনফরমেশন গুলো দিবেন, নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, আপনি যদি কোনো পিকনিক করে থাকেন সেইটা। এইটা থেকে কি করবেন, একটা আইডিয়া নিবেন। তো এইটা যদি আপনি 2বার 3বার পড়েন, আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্ট হবে, আপনি রাইটিং এর ডেভেলপমেন্ট হবে, আপনি বুঝতে পারবেন যে সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন গুলো কেমন, আপনার রিডিং এর ডেভেলপমেন্ট হবে। এইভাবে একটা কম্বাইন স্ট্র্যাটেজি বা মেথড ফলো করে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা অনেক সহজ হয়, অনেক অনেক সহজ হয়, যেটা অনেক টিচাররাও করায় না বা করাতে চায় না, কারণ এটা এটা অনেক পরিশ্রমের একটা ব্যাপার। কিন্তু এটা যদি আপনি একটু দম ধরে, ধারাবাহিকতা মেনটেন করে 8 থেকে 10টা টপিকের উপর একটানা প্র্যাকটিস করতে পারেন, বিশ্বাস করেন আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। ওই মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে অপেক্ষা করতে হবে না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ইনফরমেশন ছাড়া কথা বলা যায় না। প্রাইমারি লেভেলে আপনাকে আগে এরকম একটা স্যাম্পল অ্যান্সার দেখতে হবে, তারপর উত্তর দিতে হবে, তাহলে উত্তর দেওয়াটা ভালো হয়। কেন বলছি জানেন? মনে করেন একটা সিম্পল বিষয় বোঝেন, মনে করেন মানুষের জ্বর হয় না, জ্বর। আমি যদি আপনাকে বলি যে জ্বর সম্পর্কে 10টা বাক্য বাংলায় বলেন, তো বাংলায় ভেবে দেখেন তো আপনারা বলতে পারেন কিনা। 10টা বাক্য বলবেন বাংলায় জ্বর সম্পর্কে, আমাকে যদি বলেন, তো আমি বলতে পারি যে জ্বর হলে শরীরের
তাপমাত্রা বৃদ্ধি পায়। আমি বলতে পারি যে জ্বর হলে মানুষ প্যারাসিটামল, নাপা নাপা এক্সট্রা জাতীয় ওষুধ সেবন করে থাকে। এরপর আর কি বলতে পারি, আমি 10টা সেন্টেন্স বলতে চাচ্ছি। দেখেন আমার ব্রেনে আর সেন্টেন্স বা বাক্য আসছে না। কিন্তু এই কথাটা আপনি যদি একজন মেডিসিনের ডক্টরের কাছে গিয়ে বলেন যে ডাক্তার সাহেব জ্বর সম্পর্কে 10টা বাক্য বলেন তো, সে দেখবেন ইনস্ট্যান্টলি অনর্গল বলে দিতে পারবে। কারণ তার ওই বিষয়ে পড়াশোনা করা আছে, জানা আছে, তার ইনফরমেশন আছে। কিন্তু বাংলাতেই যখন ইনফরমেশন ছাড়া আমরা কি কথা বলতে পারি? পারছি না, তাহলে ইংলিশে আপনি কিভাবে বলবেন? এই জন্য প্রাইমারি লেভেলে যখন বিভিন্ন টপিকের উপর স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, এই স্যাম্পল অ্যান্সারটা যদি আপনি একটু দেখে নেন, স্যাম্পল অ্যান্সারটা যদি আপনি একটু প্র্যাকটিস করেন, তাহলে আহ, আপনার ইনফরমেশন গুলো শেয়ার করতে বা আপনার প্রেজেন্টেশন দিতে বা আপনার স্পিকিং করতে অনেক সহজ হবে বা কাজে লাগবে। তো সেটা কিভাবে হবে আমি একটু বলি, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। আমি 2 থেকে 3টা ডিফারেন্ট টপিকের উপর এখানে কথা বলবো। একবার আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। দেখেন এই এটা প্লাস এটা প্লাস এটা, এটাতে এরকম স্ট্রাকচার হয়, আপনি হাজারো সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবেন। এই ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে কখনো ভাষার ডেভেলপমেন্ট সম্ভব নয়। আবারও বলছি, সম্ভব নয়। আপনি যদি ইংলিশে প্রফেশনাল হতে চান, আপনি যদি ইংলিশে এক্সপার্ট হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। আমি আবারও বলছি, আপনাকে এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। তো প্র্যাকটিক্যাল জায়গাটাতে যদি আপনাকে আসতে হয়, আপনি যদি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজে ডেভেলপমেন্ট চান, এই ধরনের প্যাসেজগুলোকে আপনার অ্যানালাইসিস করতে হবে। এই প্যাসেজ অ্যানালাইসিস যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইফেক্টিভ একটা ভাষা ডেভেলপ করার জন্য, সেটা আপনারা কয়েকটা টপিকের উপর যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন। তো আপনারা একটু দেখেন, আমি এগুলো একটু পড়ছি, একটু দেখেন, একটু সময় দেন, এখানে দেখবেন কতটা কাজে লাগে আপনাদের, এবং আপনারা আপনারা কতটা কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলতে পারেন। আমি আপনাদের এখন কথা বলাই দিব এখান থেকে। তো দেখেন আমি এটা একটু পড়ি আগে। বলছে লাস্ট উইন্টার, মানে গত শীতে। এটা কিন্তু কোনো বাক্যের মেইন অংশ না, এটা জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড। এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। বাক্যটা এখান থেকে শুরু, আই, এই বাক্যের সাবজেক্টকে আই, আমি, ভার্বকে গো মানে যাওয়া, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এটা হচ্ছে ভার্ব। অর্থাৎ আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়? অন আ পিকনিক। তাহলে গো মানে কি? যাওয়া। তাহলে এটা কোন টেন্সে লেখা আছে? পাস্ট টেন্সে। দেখেন, যে কোনো টপিকের উপর আপনি যখন কথা বলবেন, কথা বলার আগে টপিকের ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করবেন। আপনার এক্সামিনার আপনাকে এই কোশ্চেনটা করছে যে ডিড ইউ এভার এনজয় আ পিকনিক? আপনি কি কখনো পিকনিক এনজয় করেছেন বা উপভোগ করেছেন? ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স প্লিজ শেয়ার ইউর থট। যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে, আপনার অনুভূতিটা আপনি ব্যাখ্যা করেন। তার মানে আপনাকে কিন্তু অতীতের কথা বলতে হবে, যে আপনি পিকনিক করেছিলেন, কবে, কার সাথে, কোথায়। এই যে করেছিলেন, তার মানে আপনাকে বলতে হবে, আমি করেছিলাম, গিয়েছিলাম, এর সাথে করেছিলাম, ওইখানে গেছিলাম, এই কাজগুলো করেছিলাম, এটা খেয়েছিলাম, ওটা খেয়েছিলাম। তার মানে যখন আপনি পাস্ট টেন্স মেনটেন করে অ্যান্সার দিবেন, আপনার অলওয়েজ এইখানে ফোকাস করতে হবে সাবজেক্টকে, আমি বা আমরা যাদের সাথে পিকনিক করেছিলাম, এটাই সাবজেক্ট। ভার্ব কি হবে? ভার্ব হচ্ছে পাস্ট ফর্মের ভার্ব হবে। প্রিন্সিপাল ভার্বগুলোর পাস্ট ফর্ম জানতে হয়। যেমন বলছে লাস্ট উইন্টার আই ওয়েন্ট অন আ পিকনিক হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। আমি একটা পিকনিকে গিয়েছিলাম, এটা একটা ক্লজ। হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, এটা আরেকটা ক্লজ, যেটা ছিল আনন্দে ভরপুর। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। সাম অফ মাই ক্লাসমেটস অ্যারেঞ্জ দ্য পিকনিক, আমার কিছু বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। বাংলা বুঝবেন, আমি বাংলাটা কি বলছি বলেন তো? আয়োজন করেছিল। সাবজেক্টকে সাম অফ মাই ক্লাসমেটস, ভার্বকে অ্যারেঞ্জড দ্য পিকনিক। উই ওয়ার 15 ইন নাম্বার, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, আমরা একটা মাইক্রোবাস, হায়ার মানে কি? ভাড়া করা, সো হায়ার্ড। দেখছেন পাস্ট ফর্ম, এখানে ইয়েলো কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করা আছে। ইংলিশে প্রত্যেকটা ভার্ব সাবজেক্টের পরে বলবে, এটা মনে রাখবেন। এবার বলছে দেখেন, উইদিন হাফ অ্যান আওয়ার, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। বলছে আধা ঘন্টার ভিতর। উইদিন মানে কি? সার্টেন একটা টাইমের ভিতর বোঝায়। আধা ঘন্টার ভিতর উই গট আউট অফ দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। অর্থ কি? গট আউট, গেট থেকে পাস্ট ফর্ম গট। বলি না গেট আউট, বেরিয়ে যাও, মানে আমরা শহর ত্যাগ করেছিলাম বা বেরিয়ে পড়েছিলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান গাচ্ছিলাম। সিচুয়েশনটা বোঝেন। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টার দিকে, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছালাম। রিচড, দেখছেন ইডি কিন্তু সবগুলো পাস্ট টেন্সের সেন্টেন্স। আফটার রিচিং, পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করেছিলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস,
এর বাংলা অর্থ হচ্ছে আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি, ডিড নট টেক। আমি যদি বলতাম নিয়েছিলাম তাহলে হতো টুক। টেকের পাস্ট ফর্ম কি? টুক। যখন আপনি পাস্ট টেন্সের সেন্টেন্সগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, ডিডের ব্যবহার করতে হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে চলে আসে। দেখছেন এখান থেকে গ্রামারেরও ডেভেলপমেন্টটা কিভাবে হয়। টু অফ আওয়ার ক্লাসমেটস রানা অ্যান্ড কামাল টুক দ্য চার্জ অফ কুকিং। আমার দুইজন বন্ধু রানা এবং কামাল রান্নার দায়িত্ব নিয়েছিল। অর্থটা কি বলেন তো? বলছে টু অফ আওয়ার ক্লাসমেটস রানা অ্যান্ড কামাল টুক দ্য চার্জ অফ কুকিং। চার্জ মানে দায়িত্ব, অর্থাৎ টেক থেকে টুক। সোহেল অ্যান্ড আই ডিগ থেকে ডাগ। দেখেন ডাগ মানে কি জানেন? খনন করা। বলছে সোহেল এবং আমি একটা ছোট চুলা, ডাগ আ স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার, ক্ষণস্থায়ী রান্নার জন্য একটা ছোট চুলা খনন করেছিলাম। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল। আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। এই হেল্পিংটা দেখলে অনেকে মনে করতে পারে এটা মেইন ভার্ব বা এটা কোনো কন্টিনিউয়াস টেন্স। এটা একটা জেরান্ড। এখানে এটা কোনো মেইন ভার্ব হিসেবে বসেনি, এটা পাস্ট টেন্স, এটা কোনো কন্টিনিউয়াস টেন্সও না। এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে স্টার্টেড। এই পার্টস অফ স্পিচও আইডেন্টিফাই করা শিখতে হয়, তা না হলে একটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল অর্থ বা মিনিং বের করা যায় না। অনেকে এই জায়গাগুলো বোঝে না। এরপর দেখেন, সাম অফ আওয়ার ফ্রেন্ডস ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস। আমার কিছু বন্ধুরা পানি এনেছিল কাছের উৎস থেকে। আদার্স হেল্প টু প্রিপেয়ার অনিয়ন গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস। অন্যরা সাহায্য করেছিল তৈরি করতে বা প্রস্তুত করতে পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা। এবার বলছে অ্যাট অ্যাবাউট 1:30 PM, প্রায় 1:30টার দিকে, 1:30 মানে হচ্ছে 1:30 বা 1:30টার দিকে, দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার রেডি হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করছিল। আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার সার্ভ করা শুরু করেছিলাম। দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, স্যালাড এক্সেট্রা। হ্যাঁ, দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা, সেখানে এই আইটেমগুলো ছিল। এবার বলছে দেখেন, উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। আমরা খাওয়া শেষ করেছিলাম এবং রেস্ট বা বিশ্রাম নিয়েছিলাম আধা ঘন্টার জন্য। কখন? আধা ঘন্টার জন্য। এবার কি বলছে দেখেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। একটা পিকনিক যখন হয়, একটা পিকনিকের যখন আয়োজন করা হয়, পিকনিকের পরে কিছু কালচারাল অ্যাক্টিভিটিস থাকে না, পারফরমেন্স থাকে না। তো এবার বলছে যে অন আপ আওয়ার ফ্রেন্ডস রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ। আমাদের ভিতর একজন বন্ধু জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আবৃত্তি করেছিল। এবার বলছে রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইটার। রিপন একটা জোক প্রস্তুত করেছিল ভ্রাসিয়াস ইটার মানে একটা খাদ্যরসিক ব্যক্তির মতো। খাদ্যরসিক ব্যক্তি মানে যে খায়, পেটুক ব্যক্তি যাকে বলা হয়। সুমন হু ইজ আ গুড সিঙ্গার, সুমন যে একজন ভালো গায়ক। একটা বাক্যের ভিতরে একটা আলাদা ক্লজ নিয়ে আসছে, দেখছেন? প্রেজেন্টেড এটাকে বলে অ্যাপোজিটিভ বা সাসপেনশন। এখানে সে সুমন হু ইজ আ গুড সিঙ্গার প্রেজেন্টেড টু সংস অফ নজরুল। নজরুলের দুইটা গান গেয়েছিল সুমন। উই স্টার্টেড ফর হোম অ্যাট 5 PM আফটার টেকিং আওয়ার টি। বলছে চা খাওয়ার পর 5টার দিকে আমরা বাসায় ফিরেছিলাম। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি। আমরা এই পিকনিকটা অনেক উপভোগ করেছিলাম এবং এটা সত্যি একটা স্মরণীয় দিন ছিল আমার জন্য। তাহলে এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার, সে কোথায় গিয়েছিল, কিভাবে, কাদের সাথে একটা পিকনিক করেছিল, সেটা বর্ণনা করা আছে। এইটা আপনাকে আমি বলছি 2-3বার পড়েন, তাহলে কি হবে? রিডিং ক্লিয়ার হবে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, নতুন কোনো ভোকাবুলারি থাকলে সেটা আপনি ডেভেলপ করতে পারবেন। করার পর এইখানে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনের এগেইনস্টে আপনি আপনার মতো করে একটা অ্যান্সার প্রেজেন্ট করেন। এইটা কি খুব কঠিন হবে? এইটা দেওয়ার জন্য কি আহামরি কোনো গ্রামার জানা লাগে, ভোকাবুলারি জানা লাগে? না, কিন্তু লাগে না। আপনারা একটু দেখেন, দেখেন আপনারাই কথা বলতে পারবেন। কোশ্চেনগুলো পাস্ট টেন্সে কোশ্চেন করলে বা নেগেটিভ করলে ডিডের ব্যবহার হয়, আর মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। বাট আপনি যখন অ্যাফার্মেটিভ করবেন, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। সো হোয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই। তাহলে আপনি অ্যান্সারটা কিভাবে দিতে পারেন? দেখেন, আই একটা সাবজেক্ট, এবার ভার্ব ওয়েন্ট, এবার অন আ পিকনিক, অন আ পিকনিক। দেখেন এটা কি খুব কঠিন এই কথাটুকু বলা? আমি একটা পিকনিকে গিয়েছিলাম, আই ওয়েন্ট অন আ পিকনিক। এবার বলছে ওয়েন ডিড ইউ গো, মানে একটা টাইমের কথা বলছে। তো আপনি একটা টাইম মেনশন করেন যে আই ওয়েন্ট অন আ পিকনিক, জাস্ট আমি বললাম যে লাস্ট মান্থ, আমি গত মাসে একটা পিকনিকে গিয়েছিলাম। আর 2 ইয়ার্স এগো, 5 ইয়ার্স এগো, 3 ইয়ার্স এগো, লাস্ট উইক, অন স্যাটারডে, অন সানডে, অন 16 জুন। এরকম ভাবে যে কোনো একটা ডেট আপনি বা টাইম আপনি মেনশন করেন। আমার শেষ কথা শেষ, আই ওয়েন্ট অন আ পিকনিক লাস্ট মান্থ, শেষ। এবার বলছে ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গেছিলেন? তাহলে আপনি আবার বলেন সাবজেক্টকে আমি, আই, এবার ভার্বকে ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, কোন একটা দিকে যাওয়া বোঝাতে
টু প্রেপোজিশন বসে, এতটা ডিটেলসে কেউ আপনাকে ধরে ধরে দেখাবে না। আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, আই ওয়েন্ট টু দ্য কুয়াকাটা, আই ওয়েন্ট টু দ্য সিলেট। এইভাবে আপনি যে কোনো একটা জায়গার নাম মেনশন করেন যেখানে আপনি পিকনিক করতে গেছিলেন, এটা আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি বলেন, অন্য কোথাও না। এবার বলছে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, স্পটে পৌঁছানোর পর আপনি কি করেছিলেন। তাহলে এর আগে আপনি কিছু ইনফরমেশন দেন, আই না বলে আপনি বলেন যে, এখানে আরেকটা তথ্য আপনি এভাবে একটু দিতে পারেন যে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, দেয়ার, সেখানে। এবার আপনি কাদের সাথে গিয়েছিলেন সেটা আপনি লেখেন যে উইথ মাই হাজবেন্ড, উইথ মাই ওয়াইফ, উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, উইথ মাই কলিগস, উইথ মাই ক্লাসমেটস। আমি সেখানে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে, ক্লাসমেটদের সাথে। এই কথাগুলো আপনাকে একটু বলতে হবে। এরপর আপনি কি বলছেন যে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, তাহলে যেভাবে কোশ্চেন আছে সেভাবে আপনি উত্তরটা দেন যে আফটার রিচিং, আফটার রিচিং দ্য স্পট, বাংলা অর্থ কি, যে স্পটে পৌঁছানোর পর, স্পটে পৌঁছানোর পর, আফটার রিচিং দ্য স্পট। এবার সাবজেক্ট কে, উই হবে, আর আই বসাবেন না, যেহেতু আমি বলে ফেলছি যে আমি এদের সাথে গেছিলাম, উই। এবার কি, এবার ভার্ব। দেখেন যে কাজগুলো আপনি সেখানে গিয়ে করেছিলেন, জাস্ট সেই কাজগুলোকে মেনশন করেন। আমি একটা কথা বারবার বলছি, সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি বসান, দেখবেন বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে উই, এটা আমার সাবজেক্ট। এবার আপনি একটা ভার্ব বসান, এই যে আমি সাবজেক্টটা লিখলাম, এবার আপনি একটা ভার্ব বসান যে উই, উই অ্যারেঞ্জড, ARRANG, উই অ্যারেঞ্জড, আমরা আয়োজন করেছিলাম, উই অ্যারেঞ্জড মেনি থিংস, মেনি থিংস, অনেক কিছু, ফর কুকিং, ফর কুকিং, রান্নার জন্য। এবার আপনি আরেকটা সাবজেক্ট বসান যে আই কুকড, বা মাই ফ্রেন্ড সোহেল কুক, মাই ফ্রেন্ড সীমা কুকড রাইস, বিরিয়ানি। বা আপনি এখানে জাস্ট বলতে পারেন যে আফটার দ্যাট, আফটার দ্যাট, তারপর উই কুকড, আমরা রান্না করেছিলাম। ওইখানে একটা অ্যান্সার দেওয়া আছে, বাট ওইখানে যা লেখা আছে ওইটাই যে আপনাকে বলতে হবে ওইরকম না। আপনি ওইখান থেকে একটা একটা আইডিয়া নেন, নিয়ে নিজের মতো করে লেখেন। নিজে যদি কোনো পিকনিক করে থাকেন, তাহলে উই কুকড, সাবজেক্টকে উই, উই অ্যারেঞ্জ, সাবজেক্টকে উই, ভার্ব কি অ্যারেঞ্জ, সাবজেক্টকে উই, ভার্ব কি কুকড, আমরা রান্না করেছিলাম কি। এবার আপনি বলেন যে বিরিয়ানি, হ্যাঁ, স্যালাড, হ্যাঁ, বিফ, এক্সেট্রা। সো এইভাবে আপনি একটা সেন্টেন্স কমপ্লিট করেন। দেন, দেন উই, তারপর আমরা। খুব সিম্পল সেন্টেন্স লেখেন। এইট, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এইট। এই জায়গাগুলো ফোকাস করতে হবে যে আমি যে টাইমে কথাটা বলছি, আমি পাস্ট টেন্সে কথা বলছি, আমি পিকনিকে গিয়েছিলাম, এটা আয়োজন করেছিলাম, এটা রান্না করেছিলাম, এগুলো খেয়েছিলাম। এই খেয়েছিলাম কথার জন্য আপনি ভার্বটাকে সঠিকভাবে নিতে পারছেন কিনা, দ্যাট ইজ দ্য থিংস। এইখানে ভুল হলে কিন্তু সব ভুল। সো উই এইট, উই এইট, আমরা খেয়েছিলাম দিস, দিস ফুড, এই খাবারগুলো। এবার একটা টাইমের মেনশন করতে পারেন যে অ্যাট, অ্যাট 2 PM, অর্থাৎ 2টার দিকে, 2 PM। এবার বলতে পারেন যে আফটার, আফটার কমপ্লিটিং লাঞ্চ, আর আফটার কমপ্লিটিং আওয়ার ফেস্ট, হ্যাঁ, আফটার কমপ্লিটিং আওয়ার ফেস্ট, উই, দেখেন বোঝার চেষ্টা করেন, উই অ্যারেঞ্জড, আমরা আয়োজন করেছিলাম, একটা কালচারাল প্রোগ্রাম, একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছিলাম। সেখানে আপনি বলতে পারেন আই সিং মানে গাওয়া, এর পাস্ট ফর্ম স্যাং, আই স্যাং আ সং দেয়ার, আমি সেখানে একটা গান গেয়েছিলাম। অন অফ মাই ফ্রেন্ড, আপনি এরকম বলতে পারেন যে সুমন, সুমন রিসাইটেড, রিসাইটেড আ পোয়েম, আ পোয়েম অফ কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল, নজরুল ইসলাম। সো এইভাবে কি সেন্টেন্স গুলো বলা যায় না? দেখেন সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকিটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। এরপর আপনি আরেকটা সেন্টেন্স বলেন উই, এবার ভার্ব লেখেন এনজয়, এনজয় মানে কি, উপভোগ করা। তাহলে আমি যদি বলি এনজয়েড, ইডি বসাই, তাহলে আমরা উপভোগ করেছিলাম দ্য পিকনিক, দ্য পিকনিক আ লট, উই এনজয়েড দ্য পিকনিক লট। দেন, দেন উই রিটার্ন, RETURNED, দেন RETURNED, উই রিটার্ন হোম, আমরা বাসায় ফিরেছিলাম, ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যার দিকে আমরা বাসায় ফিরেছিলাম, সন্ধ্যার দিকে আমরা বাসায় ফিরেছিলাম। ইট ওয়াজ আ ভেরি মেমোরেবল ডে ফর মি, হ্যাঁ। সো দেখেন এই যে বাক্যগুলো আমি লিখলাম, এখানে কয়টা বাক্য আমি লিখছি একবার ভাবেন তো। এখানে আহামরি কোনো কঠিন ওয়ার্ড আছে, কোনো হার্ড ভোকাবুলারি আছে? 11টা সেন্টেন্স আমি লিখছি। একবার সাবজেক্ট দেখেন, ভার্ব দেখেন, প্র্যাকটিস করেন, আয়নার সামনে গিয়ে কথা বলেন, নিজে নিজে ফোনে রেকর্ড করেন যে টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট আ পিকনিক দ্যাট আই এনজয়েড, আই ওয়েন্ট অন আ পিকনিক লাস্ট মান্থ, আই ওয়েন্ট টু কক্সেস বাজার, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ক্লাসমেট, আই ওয়েন্ট, আই ওয়েন্ট,
I went. After reaching the spot, we arranged many things for cooking. অর্থাৎ আপনার অ্যাক্টিভিটিস গুলোকে আপনি বর্ণনা করেন। We arranged many things. Then we cooked biryani, salad, beef, etc. We arranged, then we cooked, then we ate this food at 2 p.m. আমরা এই খাবারগুলো খেয়েছিলাম 2টার দিকে। Then we ate. After completing our feast, আমাদের খাওয়া বা ভোজন শেষে we arranged a cultural program. I sang a song there. আমি সেখানে একটা গান গেয়েছিলাম। সুমন recited a poem of কাজী নজরুল ইসলাম। সুমন একটা কবিতা আবৃত্তি করেছিল। We enjoyed the picnic a lot. Then we returned home at in the evening, and it was very memorable day for me. তাহলে we enjoyed, we returned, we cooked, we arranged, we ate, we returned, we enjoyed. একবার ভাবেন তো এই ভার্বগুলোকে আলাদা করেন তো। জাস্ট কথা বলা কি খুব কঠিন? এবার ভাবেন তো যে আপনি কথা বলতে পারবেন কিনা আপনার এক্সপিরিয়েন্সের উপর ভেবে দেখেন তো। অনেকেই কনফিডেন্ট পাচ্ছেন না যে স্যার আমি কথা বলতে পারবো। আপনি যদি বলেন আমার এনজয় নেই, আমি একটু পরে আপনাদের আবার লিঙ্কটা দিচ্ছি, 1 মিনিট একটু ওয়েট করেন। আমাকে এই ডিভাইসটা থেকে ক্লাস নিতে হবে, 1 মিনিট একটু ওয়েট করেন, কেউ চলে যায় না, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলছি। এটা আপনাদের দরকার ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের জন্য, সত্যিকার অর্থে। সো জাস্ট ওয়েট আ মিনিট, আমি দেখাচ্ছি, প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, আমার আমার এখান থেকে কি শোনা যাচ্ছে? একটু আমাকে কনফার্ম করেন তো, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন এই জায়গাটা থেকে? শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এ- তাহলে এবার আপনারা একটু দেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন আমি কি বলছি। আপনারা এতটুকু বুঝতে পারছেন যে কিভাবে প্রেজেন্টেশন দিবেন, কিভাবে কথা বলবেন? এইগুলো আমি যা লিখলাম বা যা বললাম, এটার জন্য কি আহামরি গ্রামার ডেভেলপ করা লাগে বলেন তো? আহামরি টেন্স জানা লাগে? ভোকাবুলারি লাগে? কিছু লাগে? কোনো কিছুই লাগে না। শুধু দরকার হয় ডেডিকেশনের, প্র্যাকটিসের আর সময়ের। আপনাকে একটু সময় দিতে হবে। আমি যেভাবে বলবো সেইভাবে আপনি এগোবেন, রিপিটেশন প্রসেসের মাধ্যমে যাবেন। আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট থাকে, আমি প্রত্যেককেই সেইভাবেই বা ডেভেলপ করায় থাকি, ডেভেলপ করানোর চেষ্টা করি। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয়। ল্যাঙ্গুয়েজ কঠিন না, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা নিজেরাই কঠিন করে ফেলি। এর জন্যই আমরা ইংলিশটা পারি না, বিশ্বাস করেন, এজন্যই আমরা পারি না। সো এইভাবে আপনাদের প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এইভাবে প্র্যাকটিস করার একটু চেষ্টা করবেন। আপনাদের ভিতর থেকে কেউ একজন এই টপিকটার উপর কথা বলতে পারবেন ইনস্ট্যান্টলি? আপনাদের ভিতর থেকে আপনারা এখানে যারা আছেন, কেউ একজন বলতে পারবেন যে একটা পিকনিক যেটা আপনি উপভোগ করেছিলেন, এটা আপনাকে ইংলিশে বলতে হবে। আপনি কবে করেছিলেন, কার সাথে করেছিলেন, কিভাবে করেছিলেন, কোন জায়গায় করেছিলেন? এনিওয়ান ক্যান সে দ্যাট? কেউ বলতে পারবেন? এখানে দেখেন রেইজ হ্যান্ড একটা অপশন আছে, একটু প্রেস করেন তো, তারপর আমি বাকিটুকু দেখাচ্ছি বা পড়াচ্ছি। একটু আমরা ইন্টারাক্টিভ কমিউনিকেশনের মধ্যে আসি। একটু রেইজ হ্যান্ডটা প্রেস করেন। এখানে দেখেন একটা রেইজ হ্যান্ড অপশন আছে, একটু প্রেস করেন। দেখেন রেইজ হ্যান্ড একটা অপশন দেওয়া আছে, জাস্ট 1 মিনিট একটু ওয়েট করেন। রেইজ হ্যান্ড একটা অপশন দেওয়া আছে, এটা প্রেস করেন। কেউ কি বলার মতো আছেন, বলতে পারবেন অল্প কিছু? যে ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, এরপর হচ্ছে ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় একটা পিকনিকে গেছিলেন, আপনি কার সাথে গেছিলেন, সেখানে গিয়ে আপনি কি করেছিলেন। জাস্ট এই কথাগুলো আপনাকে ইংলিশে বলতে হবে। আচ্ছা, 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 আচ্ছা। আশা করি আপনারা এখন আমাকে শুনতে পারছেন। তো যে কথাটা বলছি, যে ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, আপনি কবে একটা পিকনিকে গেছিলেন, কার সাথে গেছিলেন, এই কথাটা আপনাকে একটু ইংলিশে বলতে হবে। একটু রেইজ হ্যান্ড প্রেস করে যে কোনো একজন একটু কথা বলার চেষ্টা করেন তো। কে আছেন এখানে? শারমিন আক্তার বলতে পারবেন? শারমিন আক্তার, আনমিউট করে একটু কথা বলেন। হ্যাঁ, এমডি তানজিল আহমেদ বলেন।
talk something about my picnic journey. So last week I went